শেখ হাসিনার ফাঁসির রায় জোরালো ভূমিকা রাখবে আওয়ামী লীগের বিচারেও। ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ। রাজনীতিকদের শিক্ষা নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। যখন দলের বিচারের বিষয় আসবে এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণত হয় ভয়াবহ, বললেন রিজভী। যারা নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 নয় কমছে বডি ক্যামেরার সংখ্যা। ক্রয় কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা। আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে 17,000 শটগান। নেই ল্যাব, হয় না মাল্টিমিডিয়া ক্লাস, তবু আদায় করা হচ্ছে বাড়তি ফি। মণিপুর সিদ্ধেশ্বরী গার্লস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনিয়ম, নজরদারি ও জবাবদিহিতার পরামর্শ। এবং বাড়তি শুল্কের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে পোশাক রফতানি। অর্থ বছরের প্রথম 4 মাসে প্রবৃদ্ধি ছাড়ালো 5%। কানাডা ইউরোপে ঊর্ধ্বমুখী, কমছে অপ্রচলিত বাজারে। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির প্রতিবেদন। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে। সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মৃত্যুদণ্ডের সাজা পরোয়ানা সহ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
দুপুরে কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। আমরা যেটা করব সেটা হলো যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। কথা থাকলেও আজ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে না শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। গাজী এম.এইচ. তামিম আরও তিনি যেটি বলেছেন যে এই যে রায়টি হয়েছে সেই রায়টি কোন কোন দপ্তরে যাবে সে বিষয়টি তিনি স্পষ্ট করেছেন এবং তিনি বলেছেন যে দুইজন আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল যেহেতু পলাতক রয়েছেন তাদের সাজা কার্যকর করার জন্য রায়ের সার্টিফাইড কপি সহ সাজা পরোয়ানা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। আর যেই আসামি জেলে আছেন অর্থাৎ চৌধুরী আব্দুল আল বাবন তার কাছে রায়ের একটি কপি যাবে, আরেকটি কপি প্রসিকিউটরের কাছে থাকবে। এখন শেখ হাসিনা কামালের হাতে একটি অপশনই খোলা রয়েছে, যেটি প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলছেন যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে সর্বোচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে আপিল করার বিধান ট্রাইব্যুনালের আইনে বলা আছে। সেই হিসাবে শেখ হাসিনা এবং কামালের হাতে সময় রয়েছে মাত্র 30 দিন। এই সময়ের মধ্যে তারা যদি দেশে ফিরে আত্মসমর্পণ করে তারা যদি আপিল না করতে পারেন তাহলে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আর পাবেন না। যদিও কমপ্লিট অফ জাস্টিস নামে যে একটি কথা বহুল প্রচলিত আদালত অঙ্গনে, সেই বিধান মোতাবেক পরেও গিয়ে শেখ হাসিনা বা কামাল কোনোদিন যদি দেশে ফিরে আবেদন করতে চান তাহলে সে সময় করতে পারবেন। আর যে রায় হয়েছে সেই রায়টি অত্যন্ত স্বচ্ছ হয়েছে এবং চিফ প্রসিকিউটর গতকালকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে পৃথিবীর যে কোনো আদালতে যে তথ্য প্রমাণগুলো, সাক্ষ্য প্রমাণগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলো অন্য ট্রাইব্যুনাল অর্থাৎ পৃথিবীর যে কোনো ট্রাইব্যুনাল যদি উপস্থাপন করা হয় তাহলে যে সাজা গতকালকে ট্রাইব্যুনাল দিয়েছেন সেই ট্রাইব্যুনালের সেই সাজাটি হবে। আরেকটি বিষয় গাজী এম.এইচ. তামিম বলেছেন, গতকালকে শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সেই সম্পত্তি শহীদ আহতদের মধ্যে বিক্রি করে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেটি কিভাবে কার্যকর করা হবে সেই প্রশ্নটি করা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেছেন যে সেটি আদালতের ট্রাইব্যুনালের রায়টি কিভাবে বাস্তবায়ন করবে সেটি আসলে সরকার ঠিক করবে। আর গতকালকে যখন রায় দেয়া হলো এবং রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের বিষয়ে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগের অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য একটি মামলা তদন্ত চলছে, সেই প্রসঙ্গটি তুলে ধরে গাজী এম.এইচ. তামিম বলছেন যে সোমবারের যে রায় সেই রায়ের আলোকে বা সেই রায়ের যে পর্যবেক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছেন সেটির আলোকে সেটি আর কি আওয়ামী লীগের তদন্তের ক্ষেত্রে সহায়ক হবে বলে গাজী এম.এইচ. তামিম মনে করছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি সবসময় খারাপ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ার সাতমাথায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা 8,000 কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে 3,000 কোটি প্রশাসনের কর্তারা পেয়েছেন বলে অভিযোগ করেন রিজভী। বলেন, দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের বই, কৃষকদের সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের শীতের পোশাক বিতরণ করা হয়। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8,000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে 3,000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। পঞ্চগড় থেকে দেখা মিলছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার।
এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা আগে বলা হলেও সে সংখ্যা কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি, সংখ্যাটা কমবে। আমি কত কমবে এখন বলবো না, প্রায় 17,000 শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আগের যে ক্রয় তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ প্রায়। জনপ্রিয়তায় কাল হলো পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার। দলে বড় পদ পাওয়ার কথা ছিল তার। এই ঈর্ষা থেকেই তাকে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যা করিয়েছে দলেরই কেউ, এমন দাবি করেছেন কিবরিয়ার স্বজন ও বন্ধুরা। এদিকে ময়না তদন্তে তার শরীরে 18টি গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ ও গুলি। এ ঘটনায় আটক জনিকে জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। দুই হাত তুলে খুনিদের বিচার চাইছেন পল্লবীর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার শাশুড়ি। আমার বাবার মতো বাবা আমি পৃথিবীতে দেখি না। আমার মেয়ের জামাই নয়, আমার কলিজার টুকরা। মরদেহ মিরপুরে নিজ বাসায় নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন কিবরিয়ার স্বজনরা ও এলাকাবাসী। সবাই ভালো লোক, আমরা কি করবো, আমাদের কিছু করার নেই। আমার দ্বারা সম্ভব এগুলি মানতেই পারতেছি না। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে হয় কিবরিয়ার ময়নাতদন্ত। শরীরে পাওয়া যায় 18টি ক্ষতচিহ্ন। স্বজন ও বন্ধুদের অভিযোগ, এলাকায় জনপ্রিয়তার কারণে সামনে দলে বড় পদ পেতেন কিবরিয়া। এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হত্যা করানো হয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আমার বাইরে এত জনপ্রিয়তা ছিল এই এলাকায়। সে যুবদলের সদস্য ছিল পল্লবী থানার। তার ডাকে এই পল্লবীতে 10 থেকে 15,000 পোলাপান ভিড় হতো। তার অনেক জনপ্রিয়তা। মরদেহ দেখতে এসে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা আশা করি যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়। হত্যায় জড়িত সন্দেহে জনি নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে আরো কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। জড়িতদের গ্রেফতারের পাশাপাশি হত্যার কারণ বের করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পল্লবীতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। পল্লবীর যে জায়গাটিতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয় ঠিক সেই জায়গাটির সামনে আমরা আছি। এই যে হার্ডওয়্যারের দোকানটি দেখা যাচ্ছে, সেই বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির দোকান। সেই দোকানেই দুর্বৃত্তরা গত সন্ধ্যায় 3টি মোটরসাইকেলে এসে তারা ভেতরে ঢুকে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এবং পরবর্তীতে তাদের পক্ষ থেকে একজনকে ধাওয়া দিয়ে জনগণের সহায়তায় পুলিশ আটক করে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত বেশ কিছু নাম তাদের সামনে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই নামগুলো যাদের এসেছে তাদের আইডেন্টিফাই করার পাশাপাশি তারা তাদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো তারা করছে। আর এর আগে যখন তারা পালাচ্ছিল, এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তারা বলেছে যে যেই সিসিটিভি ফুটেজে যাকে চাদর পেঁচিয়ে মোড়ানো অবস্থায় দেখা গেছে গুলি করতে, সেই চাদর মোড়ানো অবস্থায় সে মূলত দৌড়ে অটোরিকশায় উঠে যায় এবং তাকে যখন অটোরিকশা চালক বাধা দেয় তখন অটোরিকশা চালককে গুলি করে সেখান থেকে যাওয়ার পর আরেকটি ফাঁকা গুলি করে সেখান থেকে চলে যায়। আর এরপরে ঘটনার পরে আজকে সকালে ঢাকা আর কলেজ গেট এলাকার যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ রয়েছে সেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত হয়েছে গোলাম কিবরিয়ার। সেই ময়নাতদন্তে 18টি ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং
ময়নাতদন্তকারী চিকিৎসকদের ধারণা এগুলো গুলির ক্ষত এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এর পাশাপাশি সেখানে স্বজনরা ছিল, তার বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। সবার যেটি সন্দেহ যে সে এলাকায় প্রচুর জনপ্রিয় ছিল এবং তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হয়তোবা দলীয় কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটি জানিয়েছি, যাদের নাম এসেছে তাদের সাথে শীর্ষ সন্ত্রাসীদের একটি কানেকশন তারা পেয়েছে এবং এই ঘটনায় তাদেরও যোগসূত্র থাকতে পারে। অর্থাৎ এলাকাবাসী, স্বজন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই আসলে এটিকে বিভিন্নভাবে চেষ্টা করছে যে কে জড়িত থাকতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো সন্দেহে আসলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ তার বিভিন্ন জায়গায় চলাফেরা ছিল। বিগত 15 থেকে 17 বছর বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে সম্মুখ সারিতে দেখা গেছে এবং এরকম বিভিন্ন জায়গায় সে বিভিন্ন সময় এরকম বিভিন্ন জনের সাথে ডিল করেছে, যে কারণে এই সময় এসে তার পল্লবীর সদস্য সচিব হওয়া এবং সামনের কমিটিতে আরও বেশি ভালো পদ পাওয়া এবং সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে তার অংশগ্রহণ এবং সেই নির্বাচনের পরে তার এলাকায় যে সকল স্থানীয় নির্বাচন আছে সেখানে তার অংশগ্রহণ করার কথা ছিল। তো এইসব নিয়ে তার কোন্দল থাকতে পারে বা কারো ইচ্ছা থাকতে পারে, এগুলোই আসলে পরিবারের সন্দেহ এবং আইন শৃঙ্খলা বাহিনীও সেগুলো আমলে নিয়েই তাদের তদন্ত করছে। তো যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তার করলে এই হত্যার রহস্য উন্মোচন হবে। এই ছিল আসলে আমার কাছে গোলাম কিবরিয়া হত্যার ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পল্লবীতে। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবেই পল্লবীতে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহানগর দক্ষিণ যুবদলের মতবিনিময় সভায় কিবরিয়া হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে দেশে মবক্রেসি চালু হয়েছে অভিযোগ করে যুবদল সভাপতি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেন যুবদল সাধারণ সম্পাদক। গোলাম কিবরিয়াকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। এতটুকু অন্তপক্ষে আপনারা বুঝেছেন যে হত্যাকাণ্ডটি পুরোপুরি পরিকল্পিত ছিল। একটি মহল নির্বাচনকে বানচাল করতে চায়। আজকে যুবদলের দাবি, এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সিসার ব্যবসা, অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডেলিভারি, এমন একটি চক্রের হোতাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে 18 কেজি সিসা। গাড়িতে বসেই চলছে আয়োজন, পোর্টেবল ডিভাইসে নানা উপকরণ সাজিয়ে মুহূর্তেই তৈরি সিসা। চটকদার বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন গ্রুপে চলছে কেনাবেচা। এমনই একটি চক্রের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ক্রেতা সেজে চক্রের হোতা আব্দুল আলী ওয়াসিফ সহ দুইজনকে আটক করে ডিএনসি। উদ্ধার করা হয় 6 বছরের মধ্যে সবচেয়ে বড় চালান। 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে। স্বামীর দেয়া তথ্য যাচাই করে ডিএনসির দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে। দোকানের মালিক আব্দুল আলী ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা ডেলিভারি দিয়ে আসছিল ওয়াসিফ। ডেলিভারির কাজে যুক্ত ছিল একাধিক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে। এদিকে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি থেকে 1050 পিস ইয়াবাসহ এক চিকিৎসক ও এক মাদক কারবারি এবং উত্তরায় 6000 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত সেবা, এক যুগেও প্রকাশ হয়নি সাময়িকী। তবু এই 2 খাতে কোটি কোটি টাকা আদায় করছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য। আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নিয়ে অব্যাহত রাখতে প্রক্রিয়া আটকে রেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের একাংশ।
দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে মনিটরিংয়ের পরামর্শ টিআইবির। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া ৩০,০০০ শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় ৮,০০০ টাকা। রসিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত, তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা। কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো গার্ডিয়ান জানে না। এগুলা কি জন্য নেয়, কি করে, আমরা এগুলা কিছুই জানি না। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে জনপ্রতি ১৫০ টাকা আদায় করা হয় বার্ষিক সাময়িকীর জন্য। বেতনের সঙ্গে প্রতি মাসে আইসিটি ও মাল্টিমিডিয়া ফি বাবদ ১৫০ টাকা আদায় করা হয়। বছরে এই দুই খাতে কোটি কোটি টাকা আদায় করা হলেও ১৩ বছর ধরে প্রকাশ হয়নি কোনো সাময়িকী। ম্যাগাজিন বা স্মরণিকা পাইনি, তবে মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক বলছেন ১৩ বছরের অচল আয়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে স্মরণিকা। এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক ঠিক করা হচ্ছে কি নিয়ে এই কাজটি করবেন। নতুন বছর আসলে এইগুলি হবে আর কি। এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। নির্দেশনা জারির ৬ বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে ১২০০ টাকা। আমাদের যেখানে ২৫ টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন ১২০০ টাকা বেতনে পড়ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদেকিন রহমান ভূঁইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া। কিছু সংখ্যক শিক্ষকরাই এটার পিছনে কলকাঠি নাড়তেছে যাতে এটা সরকারিকরণ না হয়। সরকারিকরণের নির্দেশনা জারির পর ২০১৯ সালের নভেম্বর থেকে সব পদোন্নতি স্থগিত রাখার কথা থাকলেও বিগত সরকারের আমলে ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে পদোন্নতি নিয়েছেন ৭ জন শিক্ষক। ২০১৯ সালের ১৭ অক্টোবর থেকে দৈনন্দিন ব্যয়ের বাইরে নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ থেকে ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও আগের পদোন্নতি দেখিয়ে ২০২০ সাল থেকে ৬ জন শিক্ষক প্রায় ৪৩ লাখ টাকার অতিরিক্ত আর্থিক সুবিধা নিয়েছেন। টিআইবি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা জবাবদিহিতা স্বচ্ছতার আয়ত্তে আনার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা। এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস পেলেও কি পরিমাণ পাবে বাংলাদেশ হয়নি চূড়ান্ত। মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু, দর কষাকষির পরামর্শ বিশেষজ্ঞের। বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট বিডব্লিউজিডি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নিশ্চিতে ১২ দফা নাগরিক ইশতেহার তুলে ধরেন জোটের নেতারা। নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার দাবি জানিয়ে বলা হয়, নতুন করে আর কোনো কয়লা, গ্যাস ও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেয়া যাবে না। ২০৪১ সালের মধ্যে ৪০% ও ২০৫০ সালের মধ্যে ১০০% নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জাতীয় জ্বালানি নীতি প্রণয়নের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালায় পরিমার্জন করে সকল ধরনের বিদ্যুৎ ক্রয় চুক্তি, সেটা তথ্য অধিকার আইনের আওতায়
উন্মুক্ত করতে হবে। আমরা বলছি যে দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং বিদ্যুৎ খাত থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। শুল্ক যুদ্ধের মধ্যে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে মার্কিন বাজারে 5.14% বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি। এ সময়ে প্রায় 3% প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রফতানি গন্তব্য যুক্তরাজ্যে। বরাবরের মতোই সবচেয়ে বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নে। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি আয়ের পরিমাণ। গেল আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে 20% বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রফতানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $259 কোটি তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। হিসাব বলছে গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 5.14%। এ সময় বাংলাদেশি পণ্যের শীর্ষ রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে $625 কোটি 72 লাখ মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা। মোট রফতানির 48% বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.46%। যুক্তরাজ্যে রফতানি হয়েছে $153 কোটি 39 লাখ পোশাক, যা মোট রফতানির 11.81%, আর প্রবৃদ্ধি হয়েছে 2.72%। এদিকে 10.84% প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রফতানি হয়েছে $44 কোটি 23 লাখ পোশাক। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি। গেল বছরের একই সময়ের তুলনায় 2.69% কমে 15টি দেশে রফতানি হয়েছে $216 কোটি 99 লাখ তৈরি পোশাক। অন্তরা সেন, সময় সংবাদ। লাভের আশায় হিমাগারে আলু মজুত রেখে মহা বিপাকে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। হিমাগার থেকে আলু বের করে বাজারে বিক্রি করে কেনা দামও উঠছে না, এমনকি চাষিদের পকেট থেকেই দিতে হচ্ছে কোল্ড স্টোরেজের ভাড়া। কৃষি বিপণন কর্মকর্তা জানান, আলুর বাজার দর কম থাকায় হিমাগার থেকে আলু বের হচ্ছে ধীর গতিতে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। কোল্ড স্টোরের সামনে ব্যবসায়ীদের আগের মতো নেই ভিড়। লাভের আশায় কোল্ড স্টোরে আলু মজুদ রেখে মহাবিপাকে আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু উৎপাদনে অন্যতম নীলফামারী। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার ফলন হয় প্রায় 5,50,000 মেট্রিক টন। দাম ভালো পাওয়ায় কোল্ড স্টোরগুলোর ধারণ ক্ষমতার কাছাকাছি 75,700 মেট্রিক টন আলু মজুদ রাখেন চাষি ও আলু ব্যবসায়ীরা। তবে বাজারে আলুর দাম কম থাকায় কোল্ড স্টোর থেকে ব্যবসায়ীরা আলু বের করছেন ধীর গতিতে। আলু রাখার সময় শেষ হলেও কোল্ড স্টোরগুলোতে অর্ধেক আলু রয়ে গেছে। ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন, মজুদ আলু বাজারে বিক্রি করতে গেলে কেনা দামও পাচ্ছেন না তারা, এমনকি কোল্ড স্টোরের ভাড়াও দিতে হচ্ছে পকেট থেকে। খরচা পড়তে 14 টাকা, এখন বিক্রি করেছি মনে করুন 9 টাকা। আমার কিভাবে পোষাবে? আমরা যে গৃহস্থগুলো আসি সব এক মাটি। এবছর যে ধাক্কা খাসি, আগামীতে আমি উঠি দাঁড়ে পাবো না। আমাদের মজুদ করছিলাম 82,000 বস্তা, এই যাবত ডেলিভারি হয়ে গেছে 45,000 বস্তা। আলু বের করার সময় বৃদ্ধির কথা জানিয়ে দাম বাড়তে পারে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা। যে দামটা বিরাজ করছে এখন বাজারে, এই দামটা থেকে আরও 1 টাকা 2 টাকা বাড়তে পারে, হয়তো কমবে না। নতুন আলু যেহেতু এবার একটু দেরিতে আসবে, সুতরাং পুরাতন আলু যেটা মজুদ আছে সেই আলুটাও কিছুটা হলেও ব্যবহার হবে। নীলফামারীর 11টি কোল্ড স্টোরে আলু মজুদ রাখার ধারণ ক্ষমতা 90,100 মেট্রিক টন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিললেও বাংলাদেশ কী পরিমাণ ক্ষতিপূরণ পাবে তা চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, ক্ষতিপূরণ আদায়ে পরিকল্পনা তুলে ধরার পর শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থও মিলছে না বলে জানান বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেন থেকে প্রসূন আশিসের রিপোর্ট।
বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ বাংলাদেশকে আরো জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরো বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। সবশেষে হচ্ছে যে ক্লাইমেট ফান্ডগুলোর যে প্রক্রিয়াগত জটিলতা সেটা দূর হওয়া। তবে শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে কপ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনটা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাংলাদেশ ভারত মহারণ। রক্ষণভাগ ও একাদশ নির্বাচনে সতর্ক কোচ কাবরেরা। জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল। রিয়াজুল ইসলামকে ভিপি ও আলী মারিফকে জিএস প্রার্থী করে যোগসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। ভিপি প্রার্থী রিয়াজুল প্রত্যাশা করেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে যোগসু নির্বাচন কমিশন। জুলাই আগস্ট আন্দোলন সহ সংগঠনের ক্রান্তিক লগ্নে বিশেষ অবদান রাখা নেতাকর্মীদের প্যানেলে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। ভারত মহাসাগরে সামুদ্রিক ক্ষেত্র সচেতনতা এমডিএ বিষয়ক 2 দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই কর্মশালায় অংশ নেয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সহ আঞ্চলিক দেশের নৌ ও সমুদ্র বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজ কর্মশালাটির আয়োজন করে। এ সময় বক্তারা ব্লু ইকোনমি ও আঞ্চলিক সহযোগিতার জন্য উন্নত এমডিএ সক্ষমতার উপর গুরুত্ব আরোপ করেন। অংশগ্রহণকারীরা নিরাপদ ও টেকসই সামুদ্রিক শাসন নিশ্চিতে আঞ্চলিক অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। গত 5 মাসে শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছে 267 জনের। তবে আলাদা ক্যান্সার বিভাগ না থাকা ও দীর্ঘমেয়াদী ধরে রেডিওথেরাপি যন্ত্র নষ্ট থাকায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী বছরে নতুন যন্ত্রপাতি সহ একটি পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালু করা হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সামনে ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘ জটলা। বর্তমানে বিভাগটিতে আউটডোরে কেমোথেরাপি সেবা চালু রয়েছে। চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে বিভাগটি থেকে 100 জন রোগী চিকিৎসা নেন। তবে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। 25 থেকে 30টা রোগী পার ডে দেওয়ার চেষ্টা করি, যদিও এটা আসলে খুব চ্যালেঞ্জিং বিষয়। 4টা বেডে থেরাপি দেওয়া, না হলে আমরা যদি এটা নাও দিই তাহলে সিরিয়ালটা পিছিয়ে যাচ্ছে।
পেশেন্টের একটা কেমোথেরাপি সিএল নিতে গেলে তাদের একটা দীর্ঘ লাইন অপেক্ষা করতে হয়। অন্যদিকে 16 বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে রেডিওথেরাপি যন্ত্র। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 মাসে হাসপাতালটিতে ক্যান্সার আক্রান্ত 267 জনের অস্ত্রোপচার হয়েছে, যাদের অনেকেই তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী। চিকিৎসকরা বলছেন আলাদা বিভাগ না থাকার পাশাপাশি রেডিওথেরাপি যন্ত্র দীর্ঘ সময় নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ক্যান্সার চিকিৎসার জন্য 3টা উইংস আছে, আমাদের এখানে তো 1 নম্বর 2 নম্বর 2টা উইংস নাই। সার্জিক্যাল অনকোলজি এই বিভাগটি যদি চালু হয়ে যায় তাহলে আরও বেশ কিছু ওই বিভাগের কিছু দক্ষ চিকিৎসক আমরা পাবো, তার মাধ্যমে বিশেষ বিশেষ চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হবে। আগামী বছর আধুনিক যন্ত্রপাতি স্থাপন সহ পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালুর আশ্বাস হাসপাতাল পরিচালকের। 15 তলা যে বিল্ডিংটা হচ্ছে, যেটা অলমোস্ট কমপ্লিটেড, হয়তো আমরা আগামী বছরে আমরা হ্যান্ডওভার পাবো। সেই বিল্ডিংয়ে কিন্তু একটা বড় অংশ থাকবে রেডিওথেরাপি বা ক্যান্সার বিভাগ। এটা চালু হলে কিন্তু এই পুরো উত্তরবঙ্গের একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, একটা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট আমরা এখানে চালু করতে পারবো। তবে শুধু আশ্বাস নয়, ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে 6টি চটের বস্তার গুদাম। ফায়ার সার্ভিস জানায় ভোর 5:30টার দিকে রেললাইনের পাশের টিন শেড গুদামগুলোতে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন অনাড়ম্বর হওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। হীরক জয়ন্তীর আয়োজন না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন নিগার মেহেরিন রিনি। 60 বছর পূর্ণ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। উৎসবমুখর পরিবেশে হীরক জয়ন্তী উদযাপনের কথা থাকলেও আয়োজন হলো নিতান্তই সাদামাটা। মঙ্গলবার সকাল 10:30টায় ক্যাম্পাসে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেন সীমিত সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। ক্লাস পরীক্ষা চলায় শোভাযাত্রা বা কেক কাটা কোনোটিতেই তেমন দেখা মেলেনি শিক্ষার্থীদের। হীরক জয়ন্তী না হওয়ায় প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। জাঁকজমকপূর্ণ আয়োজন হীরক জয়ন্তীতেও থাকা উচিত। সাংস্কৃতিক প্রোগ্রামগুলো যদি প্রচারিত হতো এবং সেটা আমাদের মনে রাখার মতোই হতো। এদিকে প্রায় দীর্ঘ 3 যুগ পেরিয়ে চাকসু নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নিয়ে প্রত্যাশায় ভাটা পড়ার কথা জানান নির্বাচিত প্রতিনিধিরা। এবারই সবচেয়ে দায়সারাভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তারা। হীরক জয়ন্তীর মতো একটা দিন কিন্তু তেমন কোনো আয়োজন দেখছি না, মনে হচ্ছে একটা নর্মাল দিবস পালন করা হচ্ছে। যেই সময় উৎসব হবে সেই উৎসবে হীরক জয়ন্তী প্লাস অন্য যে প্রোগ্রাম সেটা যেন সুন্দরভাবে করে। হীরক জয়ন্তী উপলক্ষে আমাদের একটি প্রোগ্রাম হবে বলেন ভিসি মহোদয় এবং প্রভৃতি যারা ছিলেন তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে আশার কথা শোনাচ্ছে কর্তৃপক্ষ। প্রাক্তন বর্তমান সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয় বড় পরিসরে হীরক জয়ন্তী উদযাপনের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রক্টর। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ পর্যন্ত যত ছাত্রছাত্রী বিভিন্ন স্থানে তারা প্রতিষ্ঠা লাভ করেছে, দেশে বিদেশে, তাদের উপস্থিতি একান্ত প্রয়োজন। গুছিয়ে নিয়ে তারপর আয়োজন করা উচিত। 1966 সালের 18 নভেম্বর 200 শিক্ষার্থী ও 7 জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নিগার মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের বাইরের খবর। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী। গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে।
চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে। দেইর আল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি, ওষুধের মজুতও প্রায় শেষ। এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। উপত্যকাটির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এদিকে পশ্চিম তীরের আল জাবা গ্রামে দখলদার ও বসতকারীদের মধ্যে সহিংসতা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। হামলায় পুড়ে গেছে 3টি গ্রাম, গাড়ি ও গোডাউন। এর কয়েক ঘন্টা আগে হেব্রনের সাইর এলাকায় দখলদারদের হামলায় আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। গাজায় 7 অক্টোবরের হামলার তদন্তে বিচারপতিদের নেতৃত্বে রাষ্ট্রীয় কমিশন না করে সরকার গঠন করেছে একটি রাজনৈতিক কমিটি। বিরোধী নেতা ইয়াইর লাপিদের অভিযোগ, এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যমূলক পদক্ষেপ, কারণ বিচার বিভাগীয় তদন্তে তার ব্যর্থতা ফাঁস হয়ে যাবে। এদিকে আরও বিতর্ক তৈরি করেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলছেন, জাতিসংঘ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিনের শীর্ষ নেতাদের হত্যা করা উচিত। এমনকি তার দাবি, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আটকানোর সেলও প্রস্তুত রয়েছে। ইসরায়েলি রাজনীতিতে এ মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের খবর। এশিয়ান কাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ভারত বাংলাদেশ মহারণ। বিগত দিনে কিছু ভুল হলেও এবার আর তার পুনরাবৃত্তি চান না কোচ হাভিয়ার কাবরেরা। যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ, আর এই সুযোগ কাজে লাগিয়েই জয় তুলে নেওয়ার লক্ষ্য ভারতের। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 8টায়। টুমরোজ ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। সো ইটস গোনা বি আ ম্যাচ লাইক দ্যাট। রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ। সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ার কাবরেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত। যদিও এবার কথা দিয়েছেন, হবে না ভুলের পুনরাবৃত্তি। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। গেল কয়েক ম্যাচে স্কোয়াড নির্বাচনেও সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা। পছন্দের ফুটবলার দিয়ে তার গদবাঁধা কৌশল। যদিও আভাস আছে ভারত ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের রয়েছে ভিন্ন পরিকল্পনা। It's an emotional game. It's an emotional match and it's a big voltage match. কারণ after this match there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়ানকে নিয়ে এসেছে তারা। যদিও এখনো মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার। পাশাপাশি অনুপস্থিত দলের কয়েকজন তারকা ফুটবলারও। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। এখন পর্যন্ত মুখোমুখি 32 দেখায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে ভারতের 16টি। এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাভিয়ার কাবরেরার, যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে। বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই, যাদের বিপক্ষে 22 বছর ধরে জয় বঞ্চিত বাংলাদেশ। শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে, সেই গেরো খুলতে পারবেন তো হামজা সমিতরা? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার প্রাকৃতিক সৌন্দর্যের খবর। উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দেখা যাচ্ছে বিশ্বের 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তেঁতুলিয়ার ডাকবাংলোতে ভিড় করছেন পর্যটকরা। সোহাগ হায়দারের রিপোর্ট।
একদিকে হেমন্তে দেখা মিলছে মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা, অন্যদিকে নীল আকাশে সাদা বরফে ঢাকা পাহাড় চূড়া। দূর থেকে মনে হয় যেন তুলার মতো ভেসে আছে। মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগের পাশাপাশি অনেকে মুঠোফোনে ধারণ করছেন। পঞ্চগড় জেলা শহর সহ তেতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আবারও খালি চোখেই দেখা মিলছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় সোমবার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থানে ভিড় করতে দেখা গেছে পর্যটকদের। ভোরের আকাশে কখনো কালচে, কখনো শুভ্র বরফের রূপ নিলেও দুপুরে সোনালী বর্ণের, বিকেলে লাল ও বেগুনি রঙের আকার ধারণ করে। হিমালয় এই পাহাড়টা আসলে একটু অন্যরকম, সুন্দরভাবে যে প্রকৃতি আজকে দেখা দিল, বিশেষ করে আমরা এখান থেকে একেবারে ক্লিয়ার দেখতে পারছি। অপূর্ব দৃশ্য। আমি কানাডার রকি মাউন্টেনও গেছি, ওখানকার পাহাড় আর এখানকার পাহাড় ডিফারেন্ট। অনেক ভালো লাগলো। বাংলাদেশের থেকেও দেশের বাইরে অনেক কিছু, অনেক ভালো পর্বতমালা, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেতুলিয়া উপজেলা প্রশাসন বলছে এবার পর্যটকদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে চালু করা হয়েছে hotels.gov.bd নামে অনলাইন অ্যাপস। একটা মোবাইল অ্যাপস চালু করেছি, সেটা একই সাথে ট্যুর গাইড হিসেবেও কাজ করবে। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই চাইলে যে কেউ এখানে হোটেলগুলো বুকিং করতে পারবে। প্রতি বছর অক্টোবরের শুরুর দিক থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য উপভোগ করা গেলেও এবার অক্টোবরে তা দেখা মেলেনি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। পাঠানো হবে ফাঁসির পরোয়ানা। রায় ভূমিকা রাখবে আওয়ামী লীগের বিচারেও মত বিশেষজ্ঞের। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 নয়, কমছে বডি ক্যামেরার সংখ্যা। ক্রয় কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা। আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে 17,000 শটগান। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।